প্রতি মাথা পিছু 200 500 300 রাজনৈতিক দলগুলো যেভাবে টাকা দিয়ে লোকজন আনতে হয় বা বা তাদের পকেটের টাকা খরচ করে যেভাবে কর্মী বাহিনী নিতে হয় সেইটি ছাড়া যেটি হয়েছে এটি আমার জন্য সুখকর মনে হয়। আমি তো ছাত্রদেরকে বলবো, আজকে যে তোমরা যে কর্মসূচি দিয়েছো সেই কর্মসূচি কন্টিনিউ করে আইদার শহীদ মিনারে অথবা টিএসসি তে নিয়ে যেতে। শেখ হাসিনার অনলাইনে ভাষণ বা ভারতে বসে ভাষণ, এটি আমাদের জন্য ওয়েক আপ কল। আমি এইভাবে যদি বলি ওয়েক আপ কল, এই কারণে বলি আমরা 6 মাসের মাথায় ভুলতে বসেছি হুম। যে আমাদের কি অর্জন হয়েছে, এই অর্জনে কারা সারথি ছিল, এই অর্জনে কাদের সবচেয়ে বড় যে জীবন বিসর্জন ছিল, আমরা ভুলতে বসেছি। আমরা ওদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা চেয়ার দখলে মত্ত ছিলাম, বাণিজ্য দখলে মত্ত ছিলাম, হাট দখলে মত্ত ছিলাম, আছি। বাজার, ঠিকাদারি, নিয়োগ, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হোয়াট এভার যাচ্ছে তাই। এই হুম। ওয়েক আপ কলের মাধ্যমে আমাদেরকে আবার একত্রিত হওয়ার একটি সুযোগ তৈরি হলো। আজকে হুম। আমি যে মানুষগুলোকে ওখানে দেখছি, যে যে মানুষগুলো গেল, যে হুম। সেই মানুষগুলো সেই আগের স্পিরিটটা আমি পাচ্ছি, একটু স্মেল করছি যে এই যে যেই স্পিরিট নিয়ে, যে হুম। সামনে আগ পাশ কিছু না ভেবে, যে কোথাও কোনো পদ পদবীর লোভ লালসা না করে যে ছাত্র সমাজ যে বিপ্লব ঘটিয়েছে, তার একটি আলামত পেলাম। আমি ওই হাসনাত আবদুল্লাহ টকশোতে বলেছি যে এখন কল করো না, তোমার কলে যদি আগে 1 লাখ আসতো, এখন যদি 80,000 আসে তাহলে তুমি সার্থক, তাহলে এটা চলমান রাখতে হবে। এবং আপনি তখন বলছেন তাহলে কি তাদের আন্দোলন চলমান রাখতে হবে কিনা, এই যে কয়দিন আগের শোতে। হুম। এবং হুম। সেটি আমি দেখলাম যে ধানমন্ডিতে অনেকে অনেকে স্বেচ্ছায় গিয়েছে, ওখানে টাকা পয়সা দিতে হয়নি। প্রতি মাথা পিছু 200 500 300 রাজনৈতিক দলগুলো যেভাবে টাকা দিয়ে লোকজন আনতে হয় বা বা তাদের পকেটের টাকা খরচ করে যেভাবে কর্মী বাহিনী নিতে হয় সেইটি ছাড়া যেটি হয়েছে এটি আমার জন্য সুখকর মনে হয়। আর আরেকটা জিনিস সবচেয়ে বেদনার মনে হয়, এই যে শেখ হাসিনা কত ভাগ্যবতী যে যান নিয়ে চলে গেছে। 2,000 লোকের যান নিয়েছে, আর আগে পরে 16 বছর যদি হিসাব করি তাহলে ধরেন 5-10 হাজার লোকের যান নিয়েছে। যান নেওয়ার পরও যান নিয়ে সে চলে গেছে, এরপরও সন্তুষ্ট থাকতে পারেনি সে। হুম। তিনি ওখানে থেকে যেই আকাম কুকাম এগুলো করার কারণে ওনার বোনের মেয়েটা হুম। সব হারা। আমাদের জাতি হিসেবে কত ছোট করলো আমাদের এই ইংল্যান্ডের কাছে, হুম। আমেরিকার কাছে জয় এবং ওনাদের কর্মকাণ্ডে কি অবস্থা আজকে। আজকে স্বয়ং ভারত আজকে গলার কাটার মতো আজকে গলায় বিধে আছে। ওই যে এই গল্প আছে অজগর সাপের ভিতরে অর্ধেক বাইরে অর্ধেক, এখন সে ভিতরেও নিচ্ছে না বাইরেও ফেলছে না, এই অবস্থা। এখন আমি মনে করি বাংলাদেশে তো এই যে সব আওয়ামী লীগ তো সন্ত্রাসী না, আওয়ামী লীগের সাপোর্টার যারা নৌকার ভোটার সব তো আমি যদি বলি যে তারা সন্ত্রাসী, তারা ফ্যাসিস্ট না, ঠিক হবে না। এখানে হুম। অনেক নিরীহ, অনেক সত্যিকারের দেশপ্রেমিক লোক কিন্তু আছে, পার্সেন্টেজ কম হইতে পারে, অথবা হুম। বেনিফিশিয়ারি চাপে ওরা খুব কোণঠাসা ছিল। তাদেরকে যে আজকে উনি বিপদে ফেলতেছেন ধীরে ধীরে দিনে দিনে, তাহলে এটা আমি তো মনে করি যারা শান্তিপ্রিয়, যারা কোনো লোভ লালসা ছিল না, লুটপাটের সাথে জড়িত ছিল না, সেই আমলিক সমস্যারে বলা উচিত তাদের ফেসবুকে যে এই হাসিনার বিচার করে ফেলো। অর্থাৎ আমি বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে তাদেরকে রক্ষার জন্য, আওয়ামী লীগের অ্যাসোসিয়েট যারা আছে তাদেরকে রক্ষার জন্য হলো এটা করা উচিত। আমি তো মনে করি জাতীয় পার্টি সবার আগে করা উচিত। আমি তো মনে করি 14 দল সবার আগে করা উচিত। যে ভাই আমাদের 16 বছর যে স্টিগমা দিয়েছে হুম। সেটা দিয়েই শুধু ক্ষান্ত হয়নি, এখন উল্টাপাল্টা কথা বলে কর্মসূচি দিয়ে আমাদেরকে এখনো বিপদে ফেলছে, আমাদের সন্তানাদিদেরকে বিপদে ফেলছে। সুতরাং তার বিচারটা তুমি করে ফেলো, আমরা উইটনেস দিব, আমরা সাক্ষী দিব, আমরা রাজ সাক্ষী হব। এই হুম। কথাগুলো আসা উচিত। আসা উচিত এই কারণে যে আপনি সত্যকে তো আপনি ঢেকে ফেলতে পারবেন না। আপনি যেই সত্য, যেই ফ্যাসিস্ট, যেই আচরণে, যে অবয়বে সে ছিল বাংলাদেশে, এবং যেই আচরণে যেই অবয়বে 5 তারিখ পর্যন্ত 12টা পর্যন্ত যে গুলিবর্ষণ হয়েছে, একটা পর্যন্ত যে গুলিবর্ষণ হয়েছে, গুলি করে যে মানুষ হত্যা করেছে, সেটি এখনো মানুষের তরতাজা। তবে এই ঘটনাগুলোর মাধ্যমে মানুষ আবার রিকল করবে যে এই বিভৎসটা, এই রিকল করলে ভালো। ভালো এই কারণে আমরা ভুলে যাই, যেমন হুম। 90 সালে আমরা ভুলে গিয়েছি যে 90 আগে একটা স্বৈরাচার ছিল, দলমত নির্বিশেষে সব দল একসাথে হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। হুম। কয়দিন যেতে না যেতে আমরা ভুলে গেছি। আমরা ভুলে গিয়ে প্রত্যেকে তাদেরকে বগল দাবা করার জন্য, তাদের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে আমরা একদম মাটি করে দিয়েছি সমস্ত অর্জনকে। আজকে 24-এর অর্জনও যদি ওইভাবে মাটি হয়ে যায় তাহলে এটা হুম। ভয়ঙ্কর। আমি তো ছাত্রদেরকে বলবো, আজকে যে তোমরা যে কর্মসূচি দিয়েছো সেই কর্মসূচি কন্টিনিউ করে আইদার শহীদ মিনারে অথবা টিএসসি তে নিয়ে যেতে। এই কর্মসূচির নিবে এই কারণে
যে এই ফ্যাসিস্টের দোষর যারা সচিবালয়ে আছে, বারবার হুম, কথা হচ্ছে, বারবার কথা উঠছে, তাদেরকে স্টেপ ডাউন এবং শাস্তির আওতায় না আনা পর্যন্ত এটি যাতে চলমান থাকে, এই কর্মসূচি কন্টিনিউয়েশন করে একদম আগের আগের তালে আগের ঢঙ্গে। এই কারণে বলছি, আজকে হুম, সবচেয়ে বড় সংবাদ কি জানেন? হুম, ফাইন্যান্সিয়াল সেক্টরে আরেকটা দুর্নীতিবাজ, ওই যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবাইয়াত, যে শুধু অধ্যাপকদের অপমান করেনি, বিশ্ববিদ্যালয়কে অপমান করেনি, সে একটা আমাদের এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বসে কত লক্ষ হাজার কোটি টাকা ওখান থেকে তুলে তারপরে এই ফ্যাসিস্টকে দিয়েছে ওই লবিস্ট করার জন্য, তারপরে হুম, নোবেল পাওয়ার জন্য। আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে দুই একজন যে ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে, এটা স্বস্তির জায়গা, ভালো জি, জায়গা। আমি এই কারণে এটা টানছি যে দেখেন বাংলাদেশে স্থবির হয়ে আছে অ্যাডমিনিস্ট্রেশন, জি, নেগেটিভ পিছনের দিকে যাচ্ছে বিকজ অফ ফ্যাসিস্টের আমলে সচিবগুলা এখনো আছে। ভাই ফ্যাসিস্টের পদলায়নকারী না হলে সে সেই আমলে সচিব হইতে পারতো না। এই বোধটা, এই সহজ বাক্যটা বুঝতে তো আপনার অনেক কঠিন পড়ালেখা জানার দরকার নাই, অনেক কঠিন বিদ্যাবুদ্ধি হওয়ার দরকার নাই। আজকে কেন তারা এখনো আছে? সুতরাং এই ছাত্র সমাজকে আমি অনুরোধ করব আপনার শো এর মাধ্যমে, এই হুম, প্রোগ্রাম কন্টিনিউ থাকবে, মাসব্যাপী থাকবে, এবং প্রত্যেকটা স্পেসিফিক করে করে এটা বলতে হবে। আইদার আপনি আপনি বিচারাঙ্গনে যারা অবিচার করেছে, যারা জি, ন্যায় ন্যায় বিচার করতে পারেনি, এরা এখনো তো বসে আছে, এবং এই কন্টিনিউয়েশন করে এক এক দিন এক এক কর্মসূচি দিবে। আজকে জি, দিবে সচিবের ডাউন, কালকে দিবে এই যারা যারা বিচারাঙ্গনকে কলুষিত করেছে, পরশু দিবে যারা এখন নিয়োগ বাণিজ্য করছে, এর পরের দিন দিবে যারা উপদেষ্টা মণ্ডলীতে থেকে কাজ করতে পারতেছে না তাদেরকে। অর্থাৎ আমার কর্মসূচিগুলো চলমান থাকলে, তাহলে যদি কোনো আমরা আশার আলো দেখতে পাই, যদি শহীদ যারা হয়েছে তাদের যদি আকাঙ্ক্ষা, তাদের ড্রিম, হুম, তাদের যদি প্রত্যাশা যদি পূরণ আমরা করতে পারি, তাহলেই স্বস্তির জায়গা, তাহলেই প্রত্যাশার জায়গা। আদারওয়াইজ কি হুম, হবে? ধন্যবাদ। আমরা রিমোট জি, রিমোটে চলে যাচ্ছি। আমরা যে এই যে শহীদের আকাঙ্ক্ষার কথা বারবার বলতেছি, দেখেন ইয়ামিনের একটা তদন্ত হয়েছে, কি অদ্ভুত! এই তদন্তে ইয়ামিনকে সন্ত্রাসী বলার পরেও কাউকে গ্রেপ্তার করতে দেখিনি, এই তদন্তে যারা জড়িত আমি দেখিনি, আমি জানি না হয়েছে কিনা, আমি জানি না হ্যাঁ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে তাদেরকে কি চাকরিচ্যুত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। জি, কি একটা অবস্থায় আমরা জি। এই তদন্ত মানে মোটামুটি এ প্রফেসরের ভাই থেকে এখন শুরু করে লাইভে অন্যান্য আছে। বিষয়ে অনেক আপনি মনে হচ্ছে দুর্বল অবস্থায় আছে। এই কন্টিনিউয়েশনটা এখন যে আন্দোলনটা আবার নতুন করে শুরু হচ্ছে, থাকবে। সেই আন্দোলনটাকে আপনি মনে করছেন যে বলবৎ রেখে এই ভঙ্গুর অবস্থা থেকেও যেন উত্তর করতে পারে, এবং যারা এখনো পর্যন্ত যাদেরকে বিচারের সম্মুখীন করা হয়নি তাদেরকে বিচারের সম্মুখীন আনা পর্যন্ত যেন এই এক্স্যাক্টলি। আন্দোলন চলতে থাকে। সজল মিয়া শুনতে পাচ্ছেন এখন? জি, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন এখন কি অবস্থা, এখন কি অবস্থা বলুন। সন্ধ্যার পরবর্তীতে সময়ে যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যে এখানে আসছিলেন, এবং এখন দলবদ্ধ অবস্থায় আমরা লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যেটি রয়েছিল সেটির উপর যে মানুষের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আমরা প্রকাশ করতে দেখেছি। যেখানে জানালা ভাঙচুর আমরা লক্ষ্য করেছি, যেখানে দরজা ভেঙে তারা প্রবেশ করেছিলেন, এবং অন্যদিকে আরেক দিকে কিন্তু বক্স নিয়ে এসে তারা বক্সের ডিজে সাউন্ড দিয়ে তারা সেখানে নৃত্য পরিবেশনা করেছেন, ড্যান্স করেছেন, একদিকে উপভোগ করেছেন, আরেকদিকে ক্ষোভ প্রকাশ করেছেন।